হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রশ্ন অনেক। আজ শুভ সপ্তমী, যদিও এবছর পুজোয় একদম অন্য রকম, তবু আমরা সেলিব্রেট করবো না এটা তো হতে পারে না। সেলিব্রেশন হবে একটু অন্যরকম ভাবে হবে, বাড়িতে থেকে হবে, কম মানুষজনের সঙ্গে হবে। আর এই সেলিব্রেশনের পার্ট হিসেবে যেটা করেছি সেটা হলো দশভুজাদের নিয়ে আসছি। আমরা সবাই তো দশভুজা, কিন্তু তার মধ্যে থেকে কয়েকজন মানুষ আছেন যারা আমাদের ক্রমাগত ইন্সপায়ার করে চলেছেন এবং অদৃশ্য 10 হাত দিয়ে সবকিছু সামলে চলেছেন। তেমনই একজন যিনি ফ্যাশনটাকে শুধু ফ্যাশনের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, ফ্যাশনের মাধ্যমে উন্নয়নের কথা বলেছেন এবং উন্নয়ন ঘটিয়ে চলেছেন এতগুলো বছর ধরে। তার ইন্ট্রোডাকশনের কোনো প্রয়োজন নেই, আমাদের অত্যন্ত প্রিয় বেবি রাসেল আজ আমাদের অতিথি। অনেক ধন্যবাদ অপরাজিতা। কিন্তু আমি প্রথমেই শুরু করছি, আমি জানি তোমরা সবাই মিডিয়াতে অনেক লিখেছে, আমার মানে একজন অন্তরের মানুষ, খুব প্রিয় মানুষ, উনি ডিজাইনার, কিন্তু আমি তার থেকে তার মানবিক সাইডটা ইট টাচড মি সো মাচ ইজ সর্বরিদি। উনি আজকে আমাদের মাঝে নেই, এটা তো একটা শকিং নিউজ। এই 2020-তে যে কত শকিং, কিন্তু সর্বরিদি ওয়াজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। আমি যখন ওনার সঙ্গে পরিচয় হচ্ছে তখন উনি অলরেডি শি ওয়াজ আ স্টার আইকন, কিন্তু পরিচয় হওয়ার পর থেকে যতবারই আমি গেছি কলকাতায় বা আমার একটু সময় হচ্ছে, উনি নিজে রান্না করে আমাকে খাওয়িয়েছে, মানে এমন একটা লাভ এন্ড এফেকশন দিয়েছে যে এই জন্মে তো নাই, কোনোদিনও এটা ভুলবার ব্যাপার না। তো আই ওয়াজ ভেরি আপসেট, মানে এটা শকিং নিউজ আমার জন্য। কাজে এরকম একটা মানুষকে হারিয়েছি যে আমি মনে করি যে ওয়েস্ট বেঙ্গলের ডিজাইনারদের আইকন, আমাদের সবার আইকন, সাহস নিয়ে ছেলেদের পোশাক করেছেন। তো আমার অনেক শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম সর্বদির জন্য। আমাদের তরফ থেকেও তাই। সর্বদিকে সত্যি আমরা খুব মিস করি। যে কোনো উৎসবের সময় তখন যেটা হয় যে সর্বদি নতুন পোশাক বানাচ্ছেন, নতুন কালেকশন নিয়ে আসছেন, এই সময় তিনি চলে গেলেন, খুবই দুঃখজনক। এবার বিবিদি, প্রথম প্রশ্ন যেটা করতে চাই, বিবিদিকে পাওয়া যায় না কেন? আমাকে পাওয়া যায় না, আমি কিন্তু তোমাদের জন্যই, তোমার জন্যই বসেছি। পাওয়া যায় না এর জন্য যে আমি যাদের সঙ্গে কাজ করি, এটা আমাদের দেশ হয়, তোমাদের দেশ হয়, ল্যাটিন আমেরিকা, আমি করি ক্রাফটসম্যানদের সঙ্গে কাজ, হ্যাঁ, এর মধ্যে তাঁতি সবাই। তো আমি তো এখনো চঙ্গের প্রথম স্টেপেই নেই, কতগুলি মানুষকে আইডিয়াস দিতে হয়। আমার কাজের মধ্যে একটা বৈশিষ্ট্য তুমি দেখবে, আমি জানি না তোমরা লক্ষ্য করছো কিনা, যদিও আমি পশ্চিমবঙ্গ বলো, ভারতের অন্য অন্য জায়গায় কাজ করি, মানে সব ক্রাফটসম্যানরাই ইজ ক্লোজ টু মাই হার্ট। তুমি দেখবে না, আমি যখন রাজস্থানে কাজ করি, আমি তো অনেক দিন কাজ করেছি না, মানে বিশেষ করে কোটা ডোরিয়া, খাদি, আমি যখন আমার কাজ বাংলাদেশে করি, আমি কোনো ক্রাফটসম্যানদের কাজ নকল করি না। সো কেন, আই হ্যাভ রেসপেক্ট ফর ইচ অফ দেম। আর আমি জানি কোন দেশে কোনটা ভালো হয়, ওদের সঙ্গে কম্পিটিশনও করি না। আমাদের যদিও বাংলাদেশ অনেক ছোট কিন্তু লার্জলি পপুলেটেড, আমি আমার বৈশিষ্ট্য নিয়ে আমার কালেকশন যখন করি, তো সময়ই হয় না। আইডিয়াস যখন যাব কোনোখানে, তখন মনে হয় ওদের এই কাপড়গুলি আমি কি করে উন্নত করতে পারবো। আর ইভেন ডিজাইনিং এও আমি
ধরো যেটা আমি রাজস্থানের জন্য করছি সেটা কিন্তু বাংলাদেশের জন্য করছি না, অন্যভাবে টিউনিকই করছি। তো এত চিন্তার মধ্যে থাকি, সময় পাই না। বাট it's not a complaint. I love my work. Nothing is more than my work. আমি যে শিখছি এই বয়সেই শিখছি, যার জন্য আমাকে কেউ দেখে না, সময় হয় না। বাংলাদেশে সবাই বলবে তোমাকে, আমাকে দেখে না, কিন্তু আই এম ভেরি বিজি উইথ মাই ওয়ার্ক, দ্য ওয়ার্ক which I enjoy, আমার জীবন, আমার স্বপ্ন, আমার সবকিছু। আমি রিসেন্টলি একটা ইন্টারভিউতে শুনছিলাম যে 18 ঘন্টা কাজ করেন আপনি। এখন যেন অপরাজিতা আরো বেশি কাজ করি। দেখো তোমরা তোমাদের পরে তোমরা সব ডিজিটাল ওয়ার্ল্ডের ছেলেমেয়েরা, আমি তো এই বয়সে শিখছি, শিখে আবার আমার লোকদেরকে শিখাচ্ছি। তো আমি বোধহয় এখন 18 ঘন্টা করলে এখন 20 ঘন্টা ঘুমোই, 2 ঘন্টা। বাট আমি যখন ঘুমোই আই এম সো টায়ার্ড যে আমি একদম ঘুমিয়ে যাই। যারা ধরো 10 ঘন্টা ঘুমায় ওদেরও নিশ্চয়ই এত সাউন্ড স্লিপ হয় না। আমি আজ পর্যন্ত একটা স্লিপিং ট্যাবলেট খাইনি। আমি বিছানার থেকে উঠি আর বিছানায় যাই যখন রিয়েলি টায়ার্ড। সো হ্যাঁ, কিন্তু এনজয় করছি। এটা তোমাদের বলতে চাই, এই প্যান্ডামিকের টাইম অনেকে বলে ডিপ্রেস, কি করছি। আমি এত এক্সাইটেড যে এখন আমি শিখছি, যেটা বোধহয় একটা 15 বছরের ইয়াং জেনারেশন ছেলে মেয়ে আমার থেকে ভালো ডিজিটালে। সো আমি ওদের সঙ্গে কম্পিটিশনে যাচ্ছি, বুঝছো? সো ইটস আ লার্নিং পয়েন্ট এন্ড আই এম রিয়েলি এনজয়িং ইট। সেটা বিবিধি বোঝা যায়, বিবিধি আপনার কাজ দেখলে বোঝা যায় এবং সেটা আপনাকে দেখলে বোঝা যায়, যদিও কম দেখা যায়। এবং আমি খুবই লাকি যে আমি আপনাকে পেয়েছি, এবং যে প্রশ্নটা করলাম সেটা কিন্তু আমার প্রশ্ন নয়, আমি তো পেয়ে গেছি আপনাকে গেস্ট হিসেবে। সবাই তো প্রশ্ন করবে যে তুই পেলি কি ঠিক আছে। এই প্রশ্নটা শুনতে শুনতে আমি অভ্যস্ত, কিন্তু ইট ইজ অলসো কিউরিওসিটি। আজকে তোমাদের এই অনুষ্ঠানে আসার প্রথম উদ্দেশ্য, আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের তাঁতিদের সঙ্গে যোগাযোগ আমার সারাক্ষণ আছে, বুঝছো? কিন্তু আমি পার্সোনালি এখন বাংলাদেশের গ্রামেও যাচ্ছি না, আমার অফিসে আসছি, ফিরে যাচ্ছি, বিকজ দেয়ার ইজ সাম হেলথ ইস্যুস এন্ড আমাকে যেতে দিচ্ছে না। কিন্তু এই ইন্টারভিউর মাধ্যমে আমি তোমাদের ক্রাফটসম্যানদেরকে প্রমোট করতে পারবো, যে পুজোর সময়ে যাতে ওদের একটু ভালো অবস্থা হয়। আর আমাকে সাপোর্ট দেওয়া, আমাকে আনা মানে সব ইন্ডিয়ান ক্রাফটসম্যানকে তুমি এনেছো, বাংলাদেশি তো এনেছো। এই সুযোগ তো আমি কোনো মতেই মিস করব না। ইটস অ্যান অনার, বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গ যখন এলো তখন জিজ্ঞেস করি যে এই কাজটা কিভাবে চলছে এখন এই পরিস্থিতিতে, সেটা যদি একটু বলেন, কারণ খুবই ডিফিকাল্ট। এই যে আপনি যেতে পারছেন না, সবাই তাঁতিরা নিজের আমার সঙ্গে আমার একটাই নাম্বার, পৃথিবীর সব ক্রাফটসম্যানরা জানে। আমি এখন বলি, খালি বলবেন না নেই আমাদের এটা নেই, আমি অলরেডি জানি। আমি আপনাদের জন্যই রোজ আসছি, রোজ কাজ করছি, সারা রাত জেগে কাজ করছি। কিন্তু সিচুয়েশন এখন ডিফারেন্ট হবে। যেমন আজকে আমি তোমার এই অনুষ্ঠানে আসব, আমি জানতাম, আমি অনেক সকালে এসছি, আমার অত সময়ই হয়নি একটা শাড়ি টাড়ি পরে আসার, তাই না? আমি যেটা পরে এসছি সেটা বাসায় গিয়ে আমি ধুয়ে দিতে পারবো। তো মানুষ অনেক সচেতন হয়ে গেছে। আর ওয়েস্ট বেঙ্গলের তাঁতিদের আমি বলছি যে আপনারা অত ইয়ে করেন না, যে আপনাদের মার্চ থেকে যে সেলগুলি হয় না, পুজোর সময় সবাই কিনবে। আমাদের তো দুটো ঈদ বাংলাদেশে, তারপর পয়লা বৈশাখ, 2 ঈদে কিন্তু কিছুই মানুষ নেসেসারি জিনিসগুলি কিনছে, যেগুলি ইজি, বাচ্চাদের জিনিস, খাওয়ার জিনিস, মেডিকেল জিনিস। কিন্তু একটা হবে, যেহেতু এবার পুজোতে তোমাদের তো অত মণ্ডপ নাই যে তোমরা একখান থেকে একখানে সেজে গুজে যাবে, মেইনলি ফ্যামিলির সঙ্গে থাকবে। ফ্যামিলির সঙ্গে থাকলে তোমরা মেইনলি ট্রেডিশনাল কাপড়গুলি পরবে। এই অ্যাডভাইস গুলি আমি দিচ্ছি। কেন, যখন পিসি, দাদি, দাদা সব থাকবে ওখানে, তো তুমি একটা পুজোতে মিনি স্কার্ট পরবে না, বা একটা জিন্স আর একটা লিটল টপ পরবে না, বিকজ দিস ইজ অলসো লার্নিং, যে আমরা শ্রদ্ধা করতে শিখাবো। তো কালার গুলি ওরকমই হবে, হ্যাঁ, ট্রেডিশনাল, কিন্তু হোপফুলি অনেক বিক্রি হবে। এবার তাহলে একটু ফ্যাশন টিপসটা নিয়েই নি, কারণ
এভাবে আমাদের কতদিন চলতে হবে জানি না, হয়তো আরো অনেক দিন চলতে হবে। মাস্ক তো মোরাললেস মনে হচ্ছে ম্যান্ডেটরি হয়ে গেল ফর ফর কোয়াইট আ ফিউ ইয়ার্স। আমরা যেহেতু এক্ষুনি বললেন যে বাড়ি ফিরছি ধুয়ে ফেলছি, এই অভ্যেসটা শুরু হয়ে গেছে। এবং সাথে সাথে আরো একটা জিনিস হচ্ছে বিবিধি, প্রত্যেকের হাতেই কিন্তু টাকাটা কমে গেছে, কম বেশি আমাদের কারোর হাতে রিসোর্সেস নেই। তো আমরা অনেক টাকা স্পেন্ড করতে এখন আর পাচ্ছি না। আমরা কি করব, আমরা কিভাবে ফ্যাশনেবল থাকবো? বিকজ ইউ হ্যাভ অলওয়েজ স্পোকেন অ্যাবাউট নট স্পেন্ডিং লট অফ মানি ফর ফ্যাশন। নো, আই বিলিভ আমি যদি মনে হতো খালি একটা ক্লাসের জন্যই অনেকেই করছে, তারা ধরো তোমাদের মনে হলো খুব এক্সক্লুসিভ একটা জামদানি ওয়েস্ট বেঙ্গল থেকে এখানেও চলে আসবে, কিনবে, দে ক্যান অ্যাফোর্ড টু পে দ্য প্লেন ফেয়ার অর ফ্রেঞ্চ শিফন প্যারিসে গিয়ে কিনে ফেললো। আমি ফিরেই এসছি ফ্যাশন ফর এভরিওয়ান। আমার মনে হয় যে রেডি টু ওয়্যার, বাট আমার ফ্যাশনটা সবাই অ্যাফোর্ড করতে পারে, বুঝছো? এর জন্য যে তোমার সৌন্দর্য, তুমি কিন্তু যে কোনো একটা, ধরো আমি তোমাকে বলছি, তুমি আজকে আমার সামনে তোমাকে দেখছি একটা সাধারণ টিউনিক কুর্তা বা কামিজ যেটাই বলো পরেছে, বাট ইয়োর হোল পার্সোনালিটি, এটাকে দিয়ে তুমি কিন্তু একটা অ্যাট্রাক্ট করছো। দ্যাট ইজ হোয়াট ইউ হ্যাভ টু নো, হাউ টু ক্যারি ইট, কি কোন সময় কি পরতে হবে, আর কি কালার। এখন তুমি অনেক কালার আছে যেটা তুমি একদম সকালে উঠে পরবে না বা একটা ফ্যামিলি ডিনারে পরবে না, বাট দেয়ার ইজ সো ভ্যারিয়েশন অফ থিং। ফ্যাব্রিক, তোমরা তো ভাই ভারতে বসে আছো যেটা একটা গোল্ড মাইন, আমার সব এক একটা স্টেটেই কিন্তু কত আছে। তুমি কলকাতার বাইরে চলে যাও, নর্থ ইস্টে চলে যাও, আসামে চলে যাও, প্রত্যেকটা অঞ্চলে, নাগাল্যান্ড, মণিপুর, বিউটিফুল জিনিস আছে। কাজে তোমরা যেখানে বসে আছো সেখানে যে কোনো একটা কাপড় পরেই তোমার নিজের পার্সোনালিটি, নিজেকে কি করে ফুটিয়ে তুলবে, এটা একদম নিজস্ব পার্সোনালিটি। আর ফ্যাশন ফর এভরিওয়ান আমি কেন বলি, আমি ধরো বেশিরভাগ সময় বাংলাদেশি হোক, ভারতী হোক, ল্যাটিন, আমি তো ঘুরে বেড়াই না, গাড়িতে দেখি। আমার ইন্সপিরেশন সবসময় গ্রামের থেকে আসে। এর জন্য যে আমি একবার আমার একটা কালার কম্বিনেশন করছি, এটা আছে পার্পলটা একটুখানি বেগুনের, হ্যাঁ, তার সঙ্গেই একটা মানে ব্লু ইউজ করেছে। হ্যাঁ, পার্পল আর ব্লু আমরাও ইউজ করি ফ্যাশনে, মডার্ন। একটা ব্লু ইউজ করেছে যেটা রয়্যাল ব্লুও না, ইন্ডিগোও না, নেভি ব্লুও না। একটা মহিলা হাত ছিল, সঙ্গে ঝুড়ি নিয়ে শাকসবজি গ্রামে। আমি ওই মহিলাকে থামিয়েছি, শাড়ি একদম ছেঁড়া ছিল। আমি বলছি চলেন আপনাকে আমি খাওয়াবো। আমি গাড়ি চালাতে পারি না, একটা ড্রাইভার সবসময়, আর অনেক পুরনো। ও আমাকে ভেবেছে যে আপাতত সবসময় এরকম পাগলামি করে। আমি ওনাকে খাওয়িয়ে বলি চলেন একটা বাজারে যাই। বাজারে যাওয়ার পরে আমি বলছি আপনাকে আমি 2টো শাড়ি কিনে দিচ্ছি, কি 3টেও আপনি নিতে পারেন, পছন্দ। ও আমার দিকে তাকিয়েই আছে, বুঝতেই পারছে না। আশেপাশের লোকরা যেহেতু আমাকে চেনে, গ্রামের মানুষরাই আমাকে বলছে ইনি কিন্তু বিবি রাসেল, কিন্তু ও তো প্রথম দেখেছে না, ফল সবজি বিক্রি করে, বিবি রাসেল তো ওর কাছে না। তখন আমি বলছি বাড়িটা কত দূর? বলে একটু কয়েক মাইল। আমি বলছি চলেন নিয়ে যে। বাড়িতে যখন গেছে সেটা হলো ওনার কাছে একদম শকিং, আমার দিকে তাকাচ্ছে। আমি বলছি প্লিজ, এই 3টে শাড়ি নিতে চাইনি, কিন্তু আপনাকে আমি দিলাম, তার বদলে আপনি যে শাড়িটা পরে আছেন আমাকে দেন। ও তো অবাক হয়ে গেছে, সেরা একটা শাড়ি। তখন আমি বললাম যে আপনি জানেন না আপনার এই রঙের কম্বিনেশন, বললো তাঁতিরা বানিয়েছে গ্রামে। আমি বললাম ওদের কাছে তো যাওয়ার সময় নেই। আর তার মধ্যে একটা মানে তুমি চিন্তা করবে না, একটা সবুজ ব্লাউজ পরেছে, আর সবুজটা এমরাল্ড গ্রিনও না, রয়্যাল গ্রিনও না। আমি ওই কম্বিনেশনে, আমার একটা শো ছিল স্পেনে, আমার কিছু রেডি টু ওয়্যার এর মানে কটন গুলি ওই কম্বিনেশনে আমি প্লেন কাপড় দিয়ে করেছি। ইট ওয়াজ আ হিট। আমি প্রেসকে বলেছি এই আইডিয়া, আমার কম্বিনেশনের আইডিয়াটা আমি গ্রাম থেকে পেয়েছি। সেরকমই যখন তুমি রাজস্থানে হাঁটো বা ওয়েস্ট বেঙ্গলের গ্রামে যাও, দেখো ওরা যে কালার কম্বিনেশন গুলি করে না, অ্যাবসলিউটলি আমরা চিন্তা করতে পারি। আমি বাইরে পড়াশোনা করে এসেছি,
ওদের আইকিউ গুলি দেখো, জিনিয়াস। একেবারেই তাই। আর রিসেন্টলি আমি লাস্ট যখন গেলাম ঢাকা, তখন দেখলাম যে একটা ওয়াইড রেঞ্জ অফ শিবরির কালেকশন করেছেন আপনি। মানে আমরা তো জেনারেলি গামছা দেখতে অভ্যস্ত, কিন্তু বাংলাদেশের মানুষের জন্য, যদিও আমি নিয়ে এসেছি একটা শিবরি, তো ওয়ান্ডারফুল শিবরি। আর ম্যাটেরিয়াল তো মানে বলার নেই আর কি, এত আমার মেটেরিয়াল সব ন্যাচারাল। আমি শিবরি আমার ফেভারিট ডিজাইনার পুরো ওয়ার্ল্ডে হলো একজন জাপানিজ, ইসিমিয়াকে। সে দেখো তার কাজের মাধ্যমে সে জাপানের কালচারটাকে কি সুন্দর করে, শিবরি, টাই ডাই, তারপর ইন্ডিগোটা পুরা। তো উনি যেটা করে শিবরি আর আমার শিবরির মধ্যে একটু ডিফারেন্স আছে। আমি যেটা করি একটু কাঁথার মতন করে, আমি আমার তো সব গ্রামে কাজ করা, অত মডার্ন মানে ইয়ে নাই, অ্যারেঞ্জমেন্ট নাই। তো আমি ওটাকে মাথায় চিন্তা করে এটাও মাথায় রেখেছি যে হ্যাঁ আমি বলবো ইন্সপিরেশন আমি দেখেছি, আমি ওনার অনেক কাপড় পরে মডেলিংও করেছি, যাতে উনি আমার ইন্সপিরেশন হয়, কিন্তু কেউ যেন বলে না আমি ওনাকে কপি করেছি। আমার এটা খুব খারাপ লাগে। তোমাকে ধরো সুন্দর লাগছে এই কুর্তাটা পরে, আমার তোমার এই কাপড়টা দেখে আমি ইন্সপায়ার হব, আমি একজন আর্টিস্ট, যে কোনো সুন্দর তোমার চেহারা দেখেও আমি ইন্সপায়ার হব, কিন্তু একদম হুবাহু বানাবো না। তো এটাকে ডাইভার্সিফাইড করে জিনিস তো দেখে ইন্সপায়ার হতেই হয়, তাই না? কিন্তু এই যে একদম হুবাহু কপি করে নামটা দিয়ে দেয়, এটার আমি অনেক বিরোধিতা করি। না, এই জায়গাটাতে যাব, সেটা হলো গত কয়েক বছরে সবাই খুব গামছা ভালোবাসছেন এবং গামছা নিয়ে কাজ করছেন, কিন্তু আবার এটাও তো রয়েছে যে আপনার ক্রিয়েশন হলে তো এত মানুষ যখন সবাই মিলে গামছা ক্রিয়েট করছেন, তখন মনে হচ্ছে না যে নতুন কিছু তো করতে পারতেন এরা? আসলে না অপরাজিতা, আমি যখন ফিরে এসেছি তুমি দেখবে আমাদের ৭১-এর যুদ্ধের সময় সব গামছা মাথায়, গামছা আমি বিশ্বাসই করতে পারি না যে গামছা, লুঙ্গি, কমন পিপলস ফ্যাব্রিক, যেটা আমাকে স্বপ্ন দেখিয়েছে। জানো, আমি গামছার কথা আরেকটাও বলতে চাই। আমি যখন ছোট ছিলাম, যেহেতু অভাবে বড় হয়নি, আমার কাছে অনেক রং পেন্সিল, কালার সব ছিল। আমি যখন কালার করতাম ছোটবেলার থেকেই আমি অনেক এগুলিতে ক্রিয়েটিভ। আর আমাদের বাসায় যখন, তখনকার দিনে তো বাসায় এসে বিক্রি করতো সবজি, আমি জিজ্ঞাসা করতাম এই গামছাটা কোথায় করেছে, লুঙ্গিটা কোথায় করেছে, ওরা বলতো গ্রামের তাঁতিরা। আমি আমার বাবা মাকে বলতাম আমার পড়াশোনা করে কি লাভ, ওরা আমার থেকে ভালো কালার কম্বিনেশন করে। তো এটা কিন্তু স্বপ্ন দেখিয়েছে। যখন আমি ফিরে এসেছি, আমার গামছার প্রতি একটা ফ্যাসিনেশন ছোটবেলার থেকেই ছিল। আমার স্বপ্নের একটা জিনিস হলো গামছা। তো আমি বিশ্বাসই করতে পারিনি গামছার তাঁতিরা বিলো পভার্টিতে। তো আমি গামছাটা, আর আমি যেহেতু একটা সবসময় রিসার্চ করি, পড়ি অনেক, আমি জানতাম আমি এই অঞ্চলে কাজ করব। আমি জানি ইন্ডিয়াতেও তোমাদের প্রত্যেকটা স্টেটে গামছা আছে, সাউথ ইস্ট এশিয়ায় তুমি কম্বোডিয়া যাও, ভিয়েতনাম যাও, সব গামছা আছে। তো আমি এই অঞ্চলে কাজ করব। আজকে দেখো গামছা ইজ ওয়ান অফ দ্য বেস্ট সেল। আমার যখন তুমি এক্সপোর্ট করো তখন কিন্তু অনেক রকম জিজ্ঞাসা করে কালার গুলি কিরকম, ফাস্ট কিনা, টেক্সচার। আমি গামছার মধ্যে অনেক ফাইন টেক্সচার নিয়ে এসেছি, ওই ওদেরই ডিজাইন, আমি রঙে পার্থক্য এনেছি, অনেক রকম সফিস্টিকেটেড কালার। আমি খুশি যত মানুষ ইউজ করবে তত গামছার তাঁতিরা বেঁচে যাবে। কিন্তু তুমি যেটা বলেছো সেখানে আমারও একটা ইয়ে আছে। তুমি দেখো গামছাটা আজকে হাউস হোল্ড প্রোডাক্ট, আমার তো অনেক কিছুতে যায়। আমি যদি ক্রেডিট দিব গামছার তাঁতিদের, কিন্তু অনেকেই বলে আমরা গামছা উঠিয়েছি অনেক কিছু, সেখানে আমার রাগ লাগে। কিন্তু কয়েক বছর আগে ওয়েস্ট বেঙ্গলে, কলকাতায়, যেটা আমি এত মানে একদম বিশ্বাস করতে পারিনি, একটা পূজা মণ্ডপ পুরাটাই গামছা দিয়ে করেছে, বুঝছো? ছোট ছোট দেব দেবী সব
চিন্তা করো, ওখানে লিখেছে আমাদের আইডিয়াটা বিবি রাসেল গামছাকে কিন্তু এত সুন্দর করেছে যে ছোট ছোট মিনিচার পুরা পূজা মণ্ডপ, চিন্তা করতে পারো। এই যে হচ্ছে গামছার তাঁতিরা উঠছে। এখানে আরেকটা জিনিস তোমাকে বলতে চাই, ডিউরিং দিস প্যান্ডেমিক টাইম এখন আমরা একটা সলিডারিটি বান্ডল করছি, যেটা এখন দেখো তো বিদেশেও মানুষ মোটর বাইকে যায়, হাঁটছে, সবাই তো দামি ব্যাগ নিলে বাসায় লেদারের ধুতে পারছে না, ঝোলা ব্যাগ বা টোট ব্যাগের মতন গামছা, ভিতরে একটা গামছা, একটা পাউচ, পার্স আর দুটা মাস্ক। আমাদের এটা, আমি নিজেকে সাস্টেইন করে এই গামছার বিবাদদের কিন্তু আমি উঠিয়ে দিচ্ছি। আমাদের কালকেই একটা যাবে বিদেশে, মানুষ পাগল হয়ে যাচ্ছে যে ইজি, আর আমি খুব রিজনেবল প্রাইসে রেখেছি, বুঝছো। প্রথম অর্ডার যখন দিয়েছে আমি বলছি ওকে নট মোর দেন 100, এটা এখন বাড়ছে অন্য অন্য ইউরোপের কান্ট্রিতে। এটা কিন্তু একটা খুব সিম্পল জিনিস, তুমিও বানাতে পারবে, কিন্তু আইডিয়াটা গামছার, আমার তো তাঁত শিল্পটাকে বাঁচাতে হবে, সেটাই আমি ওয়েস্ট বেঙ্গলে বলছি। এখন অনেকে হয়তো শাড়ি বা আমার ড্রেস কিনবে না, কিন্তু আই হ্যাভ নো প্রবলেম মেকিং দিস, তো বানাচ্ছি। অনেক গামছার মাস্ক বানিয়েছি সুন্দর করে, অল দ্য রুলস এন্ড রেগুলেশন। তুমি একটা মাস্ক তুমি অনেকবার পরতে পারবে 3-4 মাস ধুয়ে, বাট ইটস অল ন্যাচারাল। আর স্টোর গুলো এখন বন্ধ আছে? আমার স্টোর আমি উঠিয়ে দিয়েছি, এর জন্য যে স্টোরে আমার ভাড়া দিতে হতো অনেক। এন্ড অফ মার্চ আমি আমার দোকানটা, কেন আমার যেটুকুন রিসোর্সেস সেটা দিয়ে তো আমার এই শিল্পগুলি বাঁচাতে হবে। আর আমার সঙ্গে এক ঝাঁক সাধারণ ঘরের মানুষরা কাজ করে আমার টিমে, আমি কিন্তু ওদেরকে মাইনা দিয়েছি, বন্ধ করিনি। আমার তো সেলিং নাই। এখন অগাস্ট থেকে আমরা অফিসটা ফুল খুলেছি, আর আমি ইয়ে করা, কিন্তু যেখানেই তাঁত আছে, যেমন আমার এখন, যেন আমি যে কথাগুলি এখন বলছি এটা আমি 20 বছর আগের থেকেও বলছি, পলিউশনের দিকে কেয়ার করবে, এল্ডারলি থেকে হেরিটেজ জানবে। জানো, যেমন আমার একটা ওয়েস্ট বেঙ্গল কলকাতায় খুলবে, স্পেনে, আমি তো 2 দিন আগে আমাকে বলছে যে আমরা চাই তোমার প্রোডাক্ট। আমি বলছি তোমাদের এত প্রবলেম, আমার বন্ধু বান্ধব যারা বলে নো নো, এভরিওয়ান ওয়ান্টস বিবি রাসেল, বিকজ ওরা এটার থেকে ইন্সপায়ার হবে যে আমি তাঁতের জিনিস দিয়ে এখন, আর ইউ ক্যান অ্যাফোর্ড টু বাই ইট, সেটাও আরেকটা জিনিস, আর সব ন্যাচারাল। And always going back to the root, মানে রুটের কাছে ফিরে যাওয়ার থেকে ভালো কিছু তো হতেই পারে না, তাই না? অপরাজিতা, তোমার মনে হয় না, তুমি তো ইয়াং না, অনেক ঘুরে বেড়ার সময় হয়, এগুলি করো, মিডিয়ার সঙ্গে আছে, তোমার মনে হয় না আমরা কি ইনহিউম্যান হয়ে গেছিলাম? আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা পশু পক্ষী গাছপালা নিজেদের মা বাবা কাউকেই তো দেখি নেই, আমরা নিজেরাই উঠবো লোভ। আজকে দেখো এই প্যান্ডেমিক, কোন ডেভেলপিং কান্ট্রি, নন ডেভেলপিং কান্ট্রি, কোন জাত, কোন ধর্ম, কোন রং, সবাই কিন্তু সাফার করছে। এটা কিন্তু আমাদের এত বড় একটা শিক্ষা। এরপরেও যদি আমরা ইনহিউম্যান হই, তাহলে আর কোনোদিনও হিউম্যান হতে পারবো না। এক্স্যাক্টলি সো, মানে রেসপেক্ট ফর পিপল, রেসপেক্ট ফর হিউম্যানিটি, রেসপেক্ট ফর নেচার, সবটাই ছিল না, মানে উই ডিডন্ট কেয়ার। Absolutely, আমি তো তাই বললাম, ক্যান বি দ্য টপ অফ ইয়োর প্রফিট। তার মানে তুমি আরেকটা মানুষকে সময় দিবে না, নিজের বাবা মাকে দিবে না, যাদের জন্য তুমি, ঠিক আছে, আর আমিও করেছি। আজকে আমি বুঝি আমি একদম একা থাকি, আমার বাবা মা নেই, আমি বুঝি যে হোয়াট দে আর, বাট রেসপেক্ট তো থাকবেই, তাই না? ঠিক, একদমই তাই। এবং দুটো মানুষ আলাদা হতে পারেন, 5টা মানুষ আলাদা হতে পারেন, তাদের ভাবনা চিন্তা আলাদা হতে পারে, কিন্তু একে অপরের প্রতি সম্মান তার জন্য কমে যেতে পারে না। এবং আমরা সত্যি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমাদের প্রকৃতি ভাবতে বাধ্য করেছে যে নতুন করে তোমাদেরকে আবার সবকিছু শিখতে হবে, আর জীবনে প্রয়োজনটা কম। আমার যেটা খুব ইন্টারেস্টিং লাগছিল ঠিক কথা বলতে যাওয়ার আগে, যে বিবিদি বারবার বলেছেন যে বেশি খরচ করতে হবে না ফ্যাশনেবল থাকার জন্য। আজকে এমন একটা পরিস্থিতি হয়েছে যখন আমরা বেশি খরচ করার মতো অবস্থাতেই নেই। কত বছর আগে, হ্যাঁ মানে কত বছর আগে কথাটা আপনি কত বছর ধরে বলছেন, আলটিমেটলি আমাদের কিন্তু সেই পরিস্থিতি।
আমি বলি এর জন্য যে তোমার ফ্যাশনটা বা একটা সবার মাঝখানে তোমরা যেরকম ধরো তুমি তোমার থেকে ইয়াঙ্গার জেনারেশন যারা তোমাদের অনেক বন্ধু বান্ধব তোমরা কফি খেতে মিট করলে এর জন্মদিন এর পার্টি তোমরা তো চাবে আমিও যখন কলেজে ছিলাম চাবো সবসময় একটা কাপড় পরতে না চাবো এটাকে ঘুরিয়ে মিক্স অ্যান্ড ম্যাচ করতে সেখানেই কিন্তু রেডি টু ওয়্যার চলে আসে তাই না দেন ইউ ওয়ান্ট টু লুক নাইস ডিজাইনারেরও কাপড় পরতে চাও আর যখন ধরো বিয়ে বা কোনো সেলিব্রেশনে যাবে তুমি একটা ওরকম কাপড় পরবে যে এক্সপেন্সিভ ইউ উইল স্ট্যান্ড আউট যদি সকাল থেকে বিকাল একই মেকআপ একই জিনিস পরো সেটা তো তোমাকে আলাদা লাগবে না তাই না এটা খুবই ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এবং মানে ভ্যালু ফর মানিটা প্রপারলি হয় তাতে যদি না আমরা একটার জন্য 10-12 হাজার টাকা খরচ না করে যদি আমার কাছে 10-12টা থাকে তাহলে অসুবিধাটা কোথায় অসুবিধা তো একেবারেই কিছু নেই এবার একটু ব্যক্তিগত হালকা প্রশ্ন করি কি খেতে ভালোবাসেন কি খেতে ভালোবাসেন আমি আচ্ছা আমি বললে অনেকে বলে কি সত্যি আমি একদম ফুল ভেজিটেরিয়ান একদম ফুল ভেজিটেরিয়ান আর আমার মানে ভেজিটেরিয়ান আমি 3-3.5 বছর ধরে কিন্তু তার আগে তো আমি নন ভেজই ছিলাম তাই না কিন্তু আমার সবসময় যেটা সবসময় প্রিয় খাবার ভাত ডাল একদম ডাল আমার প্রিয় খাবার এখন তো বোধহয় পারলে 3 বেলা খাই ভাত ডাল আমার একদম প্রিয় খাবার তারপরে সবজি টবজি কিন্তু অনেক সময় যেহেতু আমি বাইরেও অনেক সময় ছিলাম যে আমার অনেক ফেভারিট খাবার জাপানিজ মিস করি এখন কেন ওটার মধ্যে ফিশ মিট দেয় না কিন্তু মানে তবুও আমি বাংলাদেশে তো সময় হয় না বা বাইরে গেলে সুশি কিন্তু আমি অনেক বছর ইতালিতে ছিলাম আমি অনেক রকম ভেজিটেরিয়ান পাস্তা করতে পারি না পাস্তা উইথ অলিভ মানে গার্লিক এন্ড অলিভ অয়েল তো আমি পাস্তাও অনেক খাই মানে সবসময় ধরো ভাত খেতে ইচ্ছা করে না তখন অনেক রকম পাস্তা করে খাই ওয়াও গ্রেট কিন্তু ভাত ডাল আমার ফেভারিট খাবার একদম আর মিষ্টি আমি খুব একটা মিষ্টি খাই না খুব একটা মিষ্টি খাই না কোনো সময় খেতাম না অনেক ফ্রুটস খাই কোনোদিনই খেতাম না ধরো আমার মা যখন আমরা ছোট ছিলাম বা আমি বড় হয়ে যখন আমরা আসতাম আমার মা যখন মায়ের পায়েস মায়ের পিঠা অনেক মজা যখন পায়েস রান্তো একদম অনেক মিষ্টি দেওয়ার আগে আমার জন্য তুলে রাখতো পিঠা খাই পিঠা করতেও পারি হ্যাঁ পায়েস টাইস ভালো লাগে কিন্তু হ্যাঁ গুড়ের সন্দেশ তোমাদের তো এত মজা গুড়ের সন্দেশ হ্যাঁ অনেকে যে চমচম পোড়াবাড়ির চমচম এগুলির জন্য পাগল আমি না আমি কোনোদিনই না গুড়ের সন্দেশ মাথায় থাকলো সন্দেশ হ্যাঁ গুড়ের সন্দেশ কলকাতা এলে দেখা হলে গুড়ের সন্দেশটা তাহলে খাওয়াতে হবে নিশ্চয়ই তোমাদের বেস্ট আর যদি নিজের পোশাক না পরেন তাহলে কার পোশাক পরতে ভালোবাসেন আমি নিজের পোশাক না পরে যদি পরি আমি তো যেহেতু গ্রামে ঘুরে বেড়াই দেখবে আমি কোনো সময় আমার ডিজাইন ছাড়াও কাকিরা এত সুন্দর শাড়ি তো আমার অনেক আছে তাদের ডিজাইনে পরা শাড়ি আছে ওয়েস্ট বেঙ্গলেও আছে নদিয়া ফুলিয়া গেলে ওদের থেকেও নিয়ে আসি তারপরে রাজস্থানে গেলেও কোটা ডরিয়া হ্যাঁ তাঁতিদের কাপড় পরবো এরা যা সুন্দর পরে করে কাজে নিজের পোশাক না হলে যখন বিদেশে ছিলাম হয়তো আমি সিমিয়াকে আরমানি পরতাম এখন সেটা পরি না একদমই পরি না কেন আমাকে কোনো সময় দেখবে না তাঁতের কাপড় ছাড়া অন্য কাপড় পরতে এটা আমি একটা প্রমোট করছি নিজেই যদি না পরি তাহলে হয়তো বা দেখবে আমি অনেক কোনো সময় কোনো ছবি পাবে হয়তো কোনো ঠান্ডার দেশে গেছি একটা ওভারকোট পরা আছে কিন্তু একদম মানে বাকিটা দেশের একেবারে একদম যেই দেশেরই হোক যে দেশেরই হোক একদম হাতে বোনা কাপড় ফেভারিট কালার আমার ফেভারিট কালার কিন্তু গ্রিন শেডস অফ গ্রিন এটা এখনো আমি পুরো গ্রিনে করিনি আমি যেটা দেখি মস গ্রিন বা আমার ফেভারিট সিজন হলো বর্ষাকাল হ্যাঁ বর্ষাকালে তুমি যখন ঘুরে বেড়াই আমি বাংলাদেশ তো ডেল্টা না এখান থেকে এখানে তুমি যে কালার গুলি দেখো এখনো কিন্তু আমি ওটা করতে পারিনি অ্যাবসলিউটলি গ্রিন ফেভারিট কালার
যখন সময় পান তখন কিভাবে, মানে কাজের বাইরে 18-20 ঘন্টার পরেও যদি একটু সময় থাকে কি করতে না, ভালোবাসেন? আমি 18-20 ঘন্টা আমি এখন বসে বসে একটা জিনিস লিখছিলাম, সারাক্ষণ গান বাজাচ্ছিলাম না, অনেকদিন শোনা হয় না। আমার রবি ঠাকুর তো মানে আমার ফ্যাশন আইকন, কিন্তু রবি ঠাকুরের ওই বাউল ইনফ্লুয়েন্সে যে যত গান আছে, ভেঙে মোড়া ঘরের চাবি যে তোরে পাগল বলে, হ্যাঁ হ্যাঁ। আমি বসে বসে ওটা শুনছিলাম। আমাকে যদি অনেকে কেউ অফিসিয়ালি ফোন করে, আমি আমার রুমে ফোনটা পাস করে দেয়, কথা বলি। আমার তো গান হয়তো ভুলে গেলাম, বলে আপনি বাসায়? আমি বললাম এই সময় তো আমি বাসায় থাকবোই না, বলে গান বাজছে। আমি সারাক্ষণ গান শুনি, সঙ্গীত একটা জীবন, কাজে আমি গান শুনি। আমি অনেক বই টই পড়ি, এখন একটু শান্তিনিকেতন সম্বন্ধে ওইসব হচ্ছে তো, আমার সব দ্য রিয়েল হিস্ট্রি অফ শান্তিনিকেতন অনেক আগেই পড়েছি। আমার ওই শান্তিনিকেতন থেকেই বই কেনা আছে, আমার বাবাও অনেক বই দিয়ে গেছে, অনেক বই টই পড়ি। আর ফ্যাশনের উপর তো সারাক্ষণই রিসার্চ করি, তো সময় লেগে যায়। কিন্তু আমার কাজ তো বোরিং না। আমার তোমার সঙ্গে কথা বলা শেষ হলে আমার মনে হলো আমার অফিসের চারিদিকে মিউজিক আছে, ও ছেলেরাও গান গেতে পারে, আমাদের ঢোল, আমাদের কৃষ্ণকাঠি, আমাদের একতারা সব আছে, ওই রিক্রিয়েশনটা হয়ে যায়। অসাধারণ। না না, এই অফিসে তাহলে তোমায় যেতেই হচ্ছে, তোমার আসতেই হবে। কেন আমি খামাখা কত পয়সা দিয়ে দোকানে ভাড়া দিয়ে, আর আমার অফিসটা, আমি নিজেও একটা ভাড়া বাড়িতে থাকি, আমার অফিসটা আমার বাবা দিয়ে গেছে আমাকে, কাজে এখান থেকে কেউ আমাকে সরাতে পারবে না। মানুষ আসলে যেমন তাঁতিরা খুশি, এখন তো আসছে না দূরে থেকে, ওরা খুশিতে মরে যাচ্ছে। এইবার ছেড়ে দেবো, অনেকক্ষণ আটকে রেখেছি, কিন্তু কয়েকদিন আগে আমি একটা টেড টক শুনছিলাম এবং কতগুলো জিনিস আমার অসাধারণ লেগেছে, সেটা আমাদের উদ্দেশ্যে বলা। আপনি বলেছেন যে বারবার চেঞ্জ করো না, যেখানে আছো সেখানে স্টিক করে থাকো, একটা প্রফেশন থেকে আরেকটা প্রফেশনে, একটা অফিসে, একটা জব থেকে আরেকটা জবে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের মধ্যেই অস্থিরতাটা আছে ভিতরে। কেন আরো বলি, কেন তোমরা তো সারাক্ষণই অনলাইনে থাকো না, তোমরা একটা কাজ করছো, ভাবছো এটা ঠিক আছে, আমি আরেকটাই চলি, আমাকে ভালো অফার দিচ্ছে, কিন্তু এক জায়গায় থাকলে যে একটা ডিফারেন্ট, তুমি তো উঠবেই, এটা আমার বাইরের থেকে শেখা। কিন্তু আজকাল দেখি, ধরো আমার, তুমি মার্চ থেকে এখন পর্যন্ত, ওই যে বললাম এখন শুরু হয়েছে, কিন্তু আমি একটা রিজনেবল প্রাইসে দিচ্ছি, আমি কিন্তু একটা সেক্টর উঠিয়ে দিচ্ছি, সিম্পল তাঁত। হ্যাঁ, জামদানি তো একটু এক্সপেন্সিভ, কিন্তু আমি জানি এখন কি সবচেয়ে বেশি অনলাইন আর মোবাইল, সবাই তো মোবাইলে, ওই বিজনেস আমার পক্ষে ওটা করা কোনো ডিফারেন্ট না, আমাকে যে কোনো মানে, কিন্তু আমি তো এটা ছেড়ে দেইনি। কিন্তু তোমাকে আমি বারবার বলছি আমার কত ডিফিকাল্টিস এখন। আমি পোস্ট বিলি করে পড়াশোনা করেছি, এখন না হয় আমাকে লাল কার্পেট পেতে দেয় বিদেশে, আমার তো ফাইট করতে হচ্ছে। তোমরা যেটা 1 আঙ্গুল দিয়ে পারো, আমার সেটা 10 আঙ্গুল দিয়ে, মানে 10 আঙ্গুল দিয়ে হয় না। ইউ হ্যাভ দ্য ওয়ার্ল্ড। আমি তো মনে করি ইউ আর দ্য ফিউচার। আমি তো প্রজন্মকে স্যালুট করি, প্লিজ 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 জাস্ট ওপেন ইউর আইজ, ওপেন ইউর ইয়ার্স। তোমরা নতুন পৃথিবী গড়ে তুলবে, সেটা হয়তো আমরা ব্যর্থ হচ্ছে না, একেবারেই না। আগের প্রজন্ম না থাকলে পরে আমরা এগোবো কি করে? তারা তো আমাদের জন্য জায়গাটা তৈরি করে দিয়েছে। কিন্তু তোমরা যেই অফকোর্স আমিও কিন্তু এখনো পুরনোদের থেকে শিখি, কিন্তু তোমাদের যেটা আছে, তোমরা 1 আঙ্গুল দিয়ে পুরো পৃথিবীকে দেখতে পারছো। হ্যাঁ, আমাদের ওই 1 আঙ্গুল দিতে দিতে যেই সময় লাগে, আমি যেটা 1 ঘন্টায় করব, তুমি সেটা 2 মিনিটে করবে। অসাধারণ একটা কনভারসেশন হলো, আবারও নতুন করে এনকারেজড হলাম এবং ইন্সপায়ার্ড হলাম, এটুকুই বলতে পারি। আমার ভালোবাসা, বেস্ট উইশেস সব। খালি তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমাদের ক্রাফটসম্যান, তোমাদের তাঁতিরা আমার কাছে আমার অন্তরের মানুষ। হ্যাঁ, তোমরা এনজয় করো। হ্যাঁ ঠিক আছে, ওরকম কিনবে না, যদি 5টা কাপড় কিনো, 2টা 3টা নিজেদের হ্যান্ডলুমের কিনো, আর ওদেরকে সাপোর্ট দাও। তোমাদের সাপোর্ট মানে ওরা বেঁচে থাকতে পারবে। আরেকটা বলতে চাই, কৃষির পরেই কিন্তু ক্রাফট, তোমাদের দেশেও আমাদের দেশে, আমরা এদের নিয়ে গর্ব করতে পারি। তুমি আজকে আমাকে ডেকেছো, নিশ্চয়ই
আমার চেহারার জন্য না, আমার কাজের জন্য। আমাদের কাজ বিলংস করে, আমার কাজটা আমি একা করি না, থাউজেন্ডস অফ পিপল ইন ইয়োর কান্ট্রি, ক্রাফটস পিপল, আমাদের দেশ, পৃথিবীর সব দেশে। আই এম এ স্পোক পারসন। সো পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। এই যে তোমাদের সপ্তমীতে দেখাবে, আমি জানি সপ্তমীতে তোমাদের যে কলা বউ বানাও, সেখানে শাড়ি পরাও, একটা তাঁতের শাড়ি পরিয়ে দিবে। এর থেকে বেশি খুশি তোমরা আমাকে করতে পারবে না, যে এই ডিফিকাল্ট সময়টায় ওদের রিসোর্সেস একদমই নেই, কেন ওদের কিছুই বিক্রি হয়নি। তো প্লিজ 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 ওদেরও একটু তোমাদের মতন হেসে খেলে খেয়ে পুজোটা করতে দাও। অনেক শুভেচ্ছা। I love you all giving me so much support. Love you. এই সময় এই সাপোর্টটা আমার খুব দরকার ছিল। তোমার কথা শেষ করে বোধহয় আমি আরো strength পাবো to continue. Thank you. You look beautiful. Thank you so very much. I look beautiful. তার একটা কারণ আছে কিন্তু, এটা কিন্তু বিলি দিচ্ছে আমার। হ্যাঁ আমি জানি, কিন্তু বলিনি, কিন্তু তোমাকে কে পড়েছে সেটাই দেখতে হবে না। কাপড় সুন্দর করে যখন দেখি কেউ পরে, she is also looking or he is also looking nice, আমার মনটা ভরে যায়। এটা আমি বলবো, কোন এলাকার তাঁতি এই কাপড় করেছে আমি জানি, কুমিল্লার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লাভ ইউ। থ্যাংক ইউ সো ভেরি মাচ, লাভ ইউ। বিবিদির কথা ধরেই বলি, এই উৎসবের সময়ে যদি আমরা পারি, তাহলে যেন আবার আমরা ফিরে যাই ক্রাফটসম্যানদের কাছে, যেটুকু পারি আমাদের দিক থেকে তাদের পাশে থাকতে। এবং সেটাও কিন্তু আবারও আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে, সবাই বিপন্ন, একে অপরের পাশে থাকা, সেটাই আমাদের একে অপরের স্ট্রেংথ। কেমন লাগলো আজকের এপিসোড জানান, আমাদের কমেন্ট করতে পারেন, মেইল করতে পারেন, আমাকে ব্যক্তিগতভাবেও জানাতে পারেন ইনবক্সে। যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। মেইল আইডিতে আপনাদের মনে করিয়ে দিয়ে আরো একবার feedback.proshnoanek@gmail.com। আমাদের এই নতুন সিরিজ দশভুজা সিরিজ আপনাদের কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন, উৎসবের দিনগুলো খুব ভালো কাটুক, খুব সুন্দরভাবে কাটুক। ভালো থাকুন, ভালো রাখুন।